আমাদের সবার মনেই তো কত প্রশ্ন, তাই না? কিন্তু শুধু কৌতূহল থাকলেই তো হয় না। একটা প্রশ্নকে বিশ্বাসযোগ্য উত্তরে বদলে ফেলা যায় কিভাবে? আজকের আলোচনাটা ঠিক এই নিয়ে। আমরা দেখব কিভাবে একটা সাধারণ প্রশ্ন থেকে একটা নক্কর উত্তরে পৌঁছানো যায়। হ্যাঁ, এটাই হলো আসল প্রশ্ন। মানে একটা সাধারণ জিজ্ঞাসাকে কিভাবে এমন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায় যাতে শেষে একটা নির্ভরযোগ্য উত্তর পাওয়া যায়। চলুন, এই প্রশ্নটাকে কেন্দ্র করে আমরা এগোই। আর এই নির্ভরযোগ্য উত্তরে পৌঁছানোর চাবিকাঠিটা কি জানেন? একটা নিখুঁত পরিকল্পনা বা নকশা। আর এই জিনিসটাকেই বলা হয় গবেষণার নকশা বা রিসার্চ ডিজাইন। চলুন এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, তো এই রিসার্চ ডিজাইন জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা ধারণাগত কাঠামো। মানে এটা অনেকটা একটা বাড়ির ফাউন্ডেশনের মতো, যেটা পুরো গবেষণাটাকে দাঁড় করিয়ে রাখে। এর উপর ভর করেই কিন্তু পুরো কাজটা এগোয়। এটাকে আরও সহজে বুঝতে হলে একটা ব্লুপ্রিন্টের কথা ভাবা যেতে পারে। একটা বাড়ি বানানোর আগে আর্কিটেক্ট যেমন একটা ব্লুপ্রিন্ট বানান, ঠিক সেরকমই কোনো গবেষণা শুরু করার আগে গবেষককে একটা নকশা তৈরি করতে হয়। এই ব্লুপ্রিন্টটাই কিন্তু দেখিয়ে দেয় যে কোথা থেকে শুরু করতে হবে, কোন পথে এগোতে হবে আর লক্ষ্যে পৌঁছানো যাবে কিভাবে। এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেন, চলুন একটু শুনি। সিআর কোঠারি আর গৌরব গর্গের মতে গবেষণার সমস্যাটা কি সেটা ঠিক করার পরেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পুরো প্রজেক্টটার প্রস্তুতি নেওয়া। আর এই প্রস্তুতি পর্বটাই কিন্তু আসলে রিসার্চ ডিজাইন। তার মানে মূল কথাটা হলো প্রশ্নটা কি তা ঠিক করার পরের সবচেয়ে জরুরি ধাপই হল এই নকশাটা বানানো। তো এখন প্রশ্ন আসতেই পারে, এই ব্লুপ্রিন্ট বা নকশাটা এত জরুরি কেন? কোনো প্ল্যান ছাড়াই তো কাজে নেমে পড়া যায়, তাই না? কিন্তু গবেষণার মাঠে যদি কোনো পরিকল্পনা ছাড়া নামা হয় তাহলে কি হতে পারে? চলুন সেটাই দেখি। একটা ভালো রিসার্চ ডিজাইনের সুবিধা কিন্তু অনেক। সবার আগে তো এটা গবেষণার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দেয়। এরপর এটা আগে থেকেই সম্ভাব্য ভুলগুলো ধরিয়ে দিতে পারে, ফলে সময় আর টাকা দুটোই বাঁচে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভ্যারিয়েবল কন্ট্রোল করা। মানে গবেষণার ফলাফলে যা যা প্রভাব ফেলতে পারে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা। এতে রেজাল্ট অনেক বেশি নির্ভুল হয়। আর সব মিলিয়ে এই পুরো প্রক্রিয়াটা একটা নির্ভরযোগ্য ফলাফলের গ্যারান্টি দেয়। সোজা কথায় কম পরিশ্রমের সেরা ফলটা পাওয়া যায়। আচ্ছা, তাহলে বোঝা গেল যে একটা নকশা কতটা জরুরি। কিন্তু কথা হলো এই নকশাটা বানানো হয় কিভাবে, এর মূল ধাপগুলো কি কি? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, সোর্স টেক্সটে 10টা বিস্তারিত ধাপের কথা বলা আছে, কিন্তু পুরো প্রক্রিয়াটা সহজে বোঝার জন্য আমরা ওগুলোকে মূলত 4টা মূল ভাগে ভাগ করে নিতে পারি। একদম প্রথমে ঠিক করা হয় গবেষণার সমস্যা আর শিরোনাম। তারপর গবেষণার উদ্দেশ্য কী আর এর সম্ভাব্য ফলাফল বা হাইপোথিসিস কী হতে পারে সেটা ঠিক করা হয়। 3 নম্বর ধাপে প্ল্যান করা হয় কোত্থেকে আর কিভাবে ডেটা বা তথ্য জোগাড় করা হবে। আর একদম শেষে ওই জোগাড় করা তথ্যগুলো কিভাবে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসা হবে তার একটা রোডম্যাপ তৈরি করা হয়। পুরো ব্যাপারটাই কিন্তু বেশ গোছানো, তাই না? এখন একটা মজার ব্যাপার হলো, সব গবেষণার ব্লুপ্রিন্ট কিন্তু একরকম হয় না। মানে প্রশ্নটা কীরকম তার উপর নির্ভর করে নকশাও বদলে যায়। চলুন এবারে রিসার্চ ডিজাইনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে একটু জেনে নিই। রিসার্চ ডিজাইনকে মোটা দাগে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো এক্সপ্লোরেটরি বা অনুসন্ধানমূলক, আর অন্যটা কনক্লুসিভ বা সিদ্ধান্তমূলক। ধরুন যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি কিছু জানা নেই, মূল উদ্দেশ্য হলো সমস্যাটা ভালো করে বোঝা বা নতুন কোনো আইডিয়া খুঁজে বের করা, তখন কাজে লাগে এক্সপ্লোরেটরি ডিজাইন। আর অন্যদিকে যখন একটা নির্দিষ্ট অনুমানকে পরীক্ষা করে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হবে, তখন দরকার হয় কনক্লুসিভ ডিজাইন। এই যে সিদ্ধান্তমূলক বা কনক্লুসিভ ডিজাইন, এখানেই কিন্তু আমরা একেবারে সুনির্দিষ্ট উত্তর খুঁজি। বেশিরভাগ স্ট্রাকচার্ড রিসার্চই এর আওতায় পড়ে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এরও আবার দুটো গুরুত্বপূর্ণ ভাগ আছে, যা আমাদের আরও গভীরে নিয়ে যাবে। এই দুটো ভাগ হল ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক, আর কজাল বা কার্যকারণ। নামগুলো শুনলেই কিন্তু এদের কাজটা অনেকটা বোঝা যায়, তাই না? একটা শুধু বর্ণনা করে যে কি ঘটছে, আর অন্যটা কারণ খোঁজে যে কেন ঘটছে। বর্ণনামূলক বা ডিসক্রিপটিভ রিসার্চ এটা মূলত কি, কোথায়, কখন বা কিভাবে এই ধরনের প্রশ্নের উত্তর দেয়। যেমন ধরুন, একটা গবেষণা হচ্ছে এটা দেখার জন্য যে একটা নির্দিষ্ট এলাকার মানুষের মধ্যে গত 5 বছরে অনলাইন শপিংয়ের চল কতটা বেড়েছে। এখানে কিন্তু শুধু পরিস্থিতিটা বর্ণনা করা হচ্ছে, কেন বেড়েছে সেই কারণটা খোঁজা হচ্ছে না। আর কার্যকারণ বা কজল রিসার্চ হলো, যদি এটা হয় তাহলে কি ওটা হবে, এরকম একটা সম্পর্ক খুঁজে বের করা। যেমন যদি কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপনের খরচ 10% বাড়ানো হয়, তাহলে তার বিক্রি কি 5% বাড়বে?
এই ধরনের গবেষণা একটা কারণ আর তার ফলাফলের মধ্যে সরাসরি একটা লিঙ্ক আছে কিনা সেটা প্রমাণ করার চেষ্টা করে। তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? এই যে এত একাডেমিক কথাবার্তা, এটা আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রাসঙ্গিক? চলুন একদম শেষে মূল সারসংক্ষেপটা দেখে নেওয়া যাক। আর এই একটা কথাই কিন্তু পুরো ব্যাপারটাকে দারুণভাবে বুঝিয়ে দেয়। একটা পরিষ্কার নকশা ছাড়া গবেষণা আসলে আর কিছুই না, শুধু এলোমেলোভাবে কিছু তথ্য জোগাড় করা। এই নকশাটাই কিন্তু ওই এলোমেলো তথ্যগুলোকে একটা কাঠামো দেয়, একটা উদ্দেশ্য ঠিক করে দেয়, আর শেষে সেটাকে জ্ঞানে বদলে দেয়। সত্যি বলতে পরিকল্পনা ছাড়া তথ্য জোগাড় করাটা অনেকটা কম্পাস ছাড়া সমুদ্রে ভেসে বেড়ানোর মতোই, তাই না? আচ্ছা, এবার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের সবার মনেই তো কিছু না কিছু জিজ্ঞাসা থাকে, তাই না? একটু ভাবুন তো, এমন কোনো অজানা প্রশ্ন আছে যার উত্তর খোঁজার জন্য একটা সঠিক নীল নকশা তৈরি করতে পারলে দারুণ হতো না? আজকের এই আলোচনা যদি সেই পথে এগোনোর জন্য প্রথম পদক্ষেপ হতে একটুও সাহায্য করে, তাহলেই আমাদের এই চেষ্টা সার্থক।